আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। তেহরানে বোমাবর্ষণ তীব্রতর, ষষ্ঠ দিনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ। খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। কার ক্ষেপণাস্ত্র আগে ফুরোয় তাতেই নির্ভর করছে মধ্যপ্রাচ্য যুদ্ধের জয় পরাজয়। গাজায় ইসরায়েলি নতুন হামলায় নিহত বেড়ে ৩১। সস্তা ড্রোন বনাম দামি ক্ষেপণাস্ত্র, ইরান যুদ্ধে জয়ের চাবিকাঠি এখন খরচের হিসাব। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। তেহরানে বোমাবর্ষণ তীব্রতর হবার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার চলমান সংঘাত আজ ষষ্ঠ দিনে পদার্পণ করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে এক অভূতপূর্ব অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। দর্শক, একটু খেয়াল করে দেখুন, আধুনিক সামরিক ইতিহাসে এতগুলো শক্তিশালী রাষ্ট্রের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না। আর এই কারণেই এই সংঘাতটি আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। গত কয়েকদিন ধরে তেহরানের আকাশসীমায় যে পরিমাণ বিমান হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লড়াই চলছে, তা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বৃহৎ পরিসরের আকাশযুদ্ধের রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ইসরায়েলের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। রাজধানী তেহরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা এই হামলার মূল লক্ষ্যবস্তু হচ্ছে, যার ফলে শহরের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে এবং একটি বড় অংশের মানুষ তুলনামূলক নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন। এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক জ্বালানি বাজার, বিশেষ করে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই বিশ্ববাজারে হুহু করে বাড়তে শুরু করেছে, কারণ বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহকারী এই অঞ্চলে কোনো বড় ধরনের অস্থিতিশীলতা দেখা দিলে বিশ্ব অর্থনীতিতে তার সরাসরি এবং মারাত্মক প্রভাব পড়ে। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন যে এই সংঘাত যদি আরও কয়েক সপ্তাহ দীর্ঘায়িত হয়, তবে গ্লোবাল সাপ্লাই চেন বা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে এমন এক বিপর্যয় নেমে আসবে যা থেকে পুনরুদ্ধার হতে বিশ্ব অর্থনীতির কয়েক বছর সময় লেগে যেতে পারে। এই পরিস্থিতিতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, কিন্তু যুদ্ধের ময়দানে তার কোনো বাস্তব প্রতিফলন এখনও পর্যন্ত চোখে পড়ছে না। আধুনিক রাডার ব্যবস্থা, স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং সাইবার যুদ্ধ সব মিলিয়ে এটি একটি হাইব্রিড যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে শারীরিক হামলার পাশাপাশি তথ্য প্রযুক্তির মাধ্যমে একে অপরের নেটওয়ার্ক অচল করে দেওয়ার চেষ্টাও সমান তালে চলছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এমন একটি বহুমুখী যুদ্ধে কোনো একক পক্ষের দ্রুত জয়লাভের সম্ভাবনা খুবই ক্ষীণ, বরং এটি একটি দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক প্রক্রিয়ার দিকে এগোচ্ছে, যা ওই অঞ্চলের সাধারণ নাগরিকদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। এবং আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবসময় এই ধরনের সংঘাত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন, এমন খবর নিশ্চিত হওয়ার পর থেকে ইরান এবং এর মিত্র দেশগুলোর সামরিক বাহিনী ও সাধারণ নাগরিকদের মধ্যে এক নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে, যা এই যুদ্ধের মনস্তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। আধুনিক যুদ্ধে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ একটি বিশাল ভূমিকা পালন করে। আর ঠিক এই জায়গাতেই গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় খামেনির শারীরিক অবস্থা এবং নিরাপত্তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা ও গুজব ছড়িয়ে পড়েছিল। অনেক পশ্চিমা বিশ্লেষক এবং গোয়েন্দা সংস্থা ধারণা করেছিল যে ধারাবাহিক বিমান হামলা এবং কমান্ড সেন্টারগুলোতে টার্গেটেড অ্যাটাকের কারণে হয়তো ইরানের শীর্ষ নেতৃত্ব চরম বিপাকে পড়েছে বা খামেনি হয়তো গুরুতর আহত হয়েছেন।
কিন্তু এই সমস্ত গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণ করে খামেনি যখন প্রকাশ্যে আসেন এবং তার সামরিক কমান্ডারদের সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেন, তখন সেটি কেবল তার অনুসারীদের মনোবলই চাঙ্গা করেনি, বরং প্রতিপক্ষকেও একটি শক্ত বার্তা দিয়েছে যে ইরানের চেইন অফ কমান্ড বা নেতৃত্বের শৃঙ্খল এখনও পুরোপুরি অক্ষুণ্ণ ও কার্যকর রয়েছে। দর্শক, আপনারা যারা সামরিক ইতিহাস সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে একটি দেশের শীর্ষ নেতা যখন যুদ্ধের সময় সম্পূর্ণ সুস্থ এবং সক্রিয় থাকেন, তখন রণাঙ্গনে থাকা সৈনিকদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়। খামেনির এই উপস্থিতি প্রমাণ করে যে ইরান আগে থেকেই এই ধরনের একটি বড় পরিসরের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং তাদের গোপন বা আন্ডারগ্রাউন্ড বাংকার ও কমান্ড কন্ট্রোল সিস্টেমগুলো অত্যন্ত সুরক্ষিত, যা সহজেই শত্রুর নজরে বা হামলায় ধ্বংস হওয়ার নয়। বিশেষজ্ঞরা মনে করছেন খামেনির এই দৃঢ় নেতৃত্ব ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এবং তাদের আঞ্চলিক মিত্রদের মধ্যে একটি সুসমন্বিত। মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধে কার ক্ষেপণাস্ত্রের মজুদ আগে ফুরোয় শেষ পর্যন্ত তাতেই নির্ভর করছে জয় পরাজয়ের চূড়ান্ত সমীকরণ। কারণ আধুনিক সামরিক সংঘাতগুলোতে পদাতিক বাহিনীর চেয়ে দূরপাল্লার আর্টিলারি এবং ব্যালাস্টিক মিসাইলের ভূমিকাই সবচেয়ে বেশি নির্ধারক হয়ে উঠেছে। একটু গভীরভাবে চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে এই যুদ্ধ কি মূলত একটি ওয়ার অফ অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে সামরিক কৌশল শুধু জায়গা দখলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং প্রতিপক্ষের অস্ত্রভাণ্ডারকে শূন্য করে দেওয়ার এক বিশাল লজিস্টিক্যাল বা সরবরাহগত লড়াই চলছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে অত্যন্ত উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, অ্যারো 3 এবং পেট্রিয়ট মিসাইল সিস্টেম, যা আকাশে থাকা অবস্থাতেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। কিন্তু এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হল এগুলোর ইন্টারসেপ্টর মিসাইলের সীমাবদ্ধ সংখ্যা এবং এগুলো নতুন করে উৎপাদন করার জন্য প্রয়োজনীয় দীর্ঘ সময় ও কাঁচামাল। অন্যদিকে ইরান গত কয়েক দশক ধরে নিজস্ব প্রযুক্তিতে বিশাল এক ব্যালাস্টিক এবং ক্রুজ মিসাইলের ভাণ্ডার গড়ে তুলেছে, যা তারা এখন একের পর এক ব্যবহার করছে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার জন্য। সমর বিশারদদের মতে ইরানের মূল লক্ষ্য হতে পারে ক্রমাগত হামলার মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ তলানিতে নিয়ে আসা। কারণ একবার যদি এই আকাশ প্রতিরক্ষার ঢাল দুর্বল হয়ে পড়ে, তবে পরবর্তী হামলাগুলো সরাসরি গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক অবকাঠামোতে আঘাত হানতে পারবে। অপরদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চেষ্টা করছে তাদের বিমান হামলার মাধ্যমে ইরানের মিসাইল উৎপাদন কারখানা, লঞ্চিং প্যাড এবং আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টোরেজগুলোকে ধ্বংস করে দিতে, যাতে ইরান নতুন করে কোনো হামলা চালানোর মতো অস্ত্র খুঁজে না পায়। এটি মূলত একটি ইন্ডাস্ট্রিয়াল রেস বা শিল্পের প্রতিযোগিতায় রূপ নিয়েছে, যেখানে কার কারখানায় কত দ্রুত অস্ত্র তৈরি হচ্ছে এবং কার সরবরাহ লাইন কত বেশি সুরক্ষিত তার উপরে নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যৎ। আপনারা যদি এই যুদ্ধের লজিস্টিক সাপোর্টের দিকে নজর দেন, তবে দেখবেন যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের অস্ত্র সরবরাহ সচল রাখতে বিলিয়ন বিলিয়ন ডলার এবং বিশাল কার্গো বিমানের বহর ব্যবহার করছে, যা প্রমাণ করে যে অস্ত্রের এই মজুদ ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং একটি বিষয়। দর্শক, আপনাদের কি মনে হয় এই দীর্ঘমেয়াদী মজুদের লড়াইয়ে কোন পক্ষের লজিস্টিক সাপোর্ট বেশি শক্তিশালী বলে আপনারা বিবেচনা করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের বিশ্লেষণ আমাদের আলোচনার একটি বড় অংশ। গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে, যা চলমান বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ডামাডোলের মধ্যেও ওই নির্দিষ্ট এলাকার চরম মানবিক সংকটের একটি মর্মান্তিক চিত্র বিশ্ববাসীর সামনে নতুন করে তুলে ধরেছে। একদিকে যখন তেহরান এবং অন্যান্য অঞ্চলে পরাশক্তিগুলোর মধ্যে বিশাল সামরিক মহড়া এবং আকাশযুদ্ধ চলছে, ঠিক তখনই গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষের জীবন এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, যেখানে প্রতিটি মুহূর্তেই সাধারণ নাগরিকদের প্রাণহানির ঝুঁকি বাড়ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এই নতুন হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন এবং আশ্রয়কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষের আটকে পড়ার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। এই উদ্ধার কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, কারণ একদিকে যেমন প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে, অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ না থাকা এবং চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে আসার কারণে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া স্থানীয় হাসপাতালগুলোর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
চিকিৎসকরা আক্ষরিক অর্থেই বিনা ওষুধে এবং অত্যন্ত প্রতিকূল পরিবেশে মানুষের জীবন বাঁচানোর এক অসম লড়াই চালিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন বারবার এই অবরুদ্ধ এলাকায় একটি নিরাপদ মানবিক করিডোর স্থাপনের দাবি জানালেও যুদ্ধের এই তীব্র ডামাডোলে সেই দাবিগুলো যেন হারিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ এখন গাজার বাইরে ছড়িয়ে পড়া বৃহত্তর যুদ্ধের দিকে নিবদ্ধ হয়ে আছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে আধুনিক যুদ্ধবিগ্রহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরীহ বেসামরিক মানুষ, যাদের এই ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের সাথে কোনো সরাসরি সম্পৃক্ততা নেই, কিন্তু তারপরেও তাদেরকেই সবচেয়ে চরম মূল্য চোকাতে হয়। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন গাজার এই পরিস্থিতি শুধু একটি সামরিক সংঘাতের ফলাফল নয়, বরং এটি বৈশ্বিক কূটনীতির একটি চরম ব্যর্থতা, যেখানে বারবার শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা কোনো বাস্তব এবং দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছাতে সক্ষম হয়নি। আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে সবসময় আশা করি যে বিশ্ব নেতৃবৃন্দ যেন সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক সমাধানের দিকেও সমানভাবে মনোযোগ দেন, যাতে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং এই ধরনের মানবিক বিপর্যয়গুলোকে আর দীর্ঘায়িত হতে না দেওয়া হয়। সস্তা ড্রোন বনাম দামি ক্ষেপণাস্ত্র, এই বিষয়টি এখন ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে জয়ের চাবিকাঠি বা মূল খরচের হিসাব নির্ধারণ করছে, যা আধুনিক সামরিক রণকৌশলে এক বিশাল প্যারাডাইম শিফট বা যুগান্তকারী পরিবর্তন হিসেবে আবির্ভূত হয়েছে। দর্শক, একটু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করা যাক। ইরানের তৈরি একটি কামিকাজে বা সুইসাইড ড্রোনের উৎপাদন খরচ মাত্র 20,000 থেকে 50,000 মার্কিন ডলারের মধ্যে সীমাবদ্ধ, যা সামরিক খাতে অত্যন্ত নগণ্য একটি অঙ্ক। কিন্তু এই সস্তা ড্রোনগুলোকে যখন আকাশেই ধ্বংস করার প্রয়োজন হয়, তখন ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হয় তাদের অত্যাধুনিক ইন্টারসেপ্টর মিসাইল, যার একটির দাম $2 থেকে $3 মিলিয়ন বা তারও বেশি হতে পারে। এর মানে হল প্রতিপক্ষকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এটি একটি অত্যন্ত কার্যকর কৌশল, কারণ আপনি মাত্র কয়েক হাজার ডলার খরচ করে শত্রুপক্ষকে বাধ্য করছেন মিলিয়ন ডলার খরচ করতে, যা দীর্ঘমেয়াদে যে কোনো দেশের অর্থনীতির জন্যই এক বিশাল চাপ সৃষ্টি করে। ইরান এই যুদ্ধে সোয়ার্ম টেকনোলজি বা একসাথে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে হামলা চালানোর কৌশল ব্যবহার করছে, যার মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষের অত্যন্ত ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা এবং তাদের মিসাইলের মজুব দ্রুত শেষ করে দেওয়া। সামরিক বিশেষজ্ঞরা এই পদ্ধতিকে অ্যাসিমেট্রিক ইকোনমিক ওয়ারফেয়ার বা অসম অর্থনৈতিক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছেন, যেখানে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চেয়ে কম খরচে বেশি অস্ত্র তৈরি করার সক্ষমতাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই খরচের হিসাবটি শুধুমাত্র বর্তমান যুদ্ধের জন্যই নয়, বরং ভবিষ্যতের বৈশ্বিক সামরিক কৌশল নির্ধারণেও একটি বিশাল ভূমিকা রাখতে যাচ্ছে, কারণ বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো এখন উপলব্ধি করতে শুরু করেছে যে শুধুমাত্র মিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সস্তা এবং বিপুল সংখ্যক ড্রোনের আক্রমণ ঠেকানো অর্থনৈতিকভাবে একেবারেই টেকসই কোনো সমাধান নয়। এর ফলে আগামী দিনে লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মতো কম খরচের ডিফেন্স সিস্টেম আবিষ্কারের দিকে বিশ্বব্যাপী সামরিক বাজেটগুলোর এক বিরাট অংশ ধাবিত হবে বলে বিশ্লেষকরা পূর্বাভাস দিচ্ছেন। এই সস্তা ড্রোনগুলো আধুনিক যুদ্ধের ময়দানে এতটাই প্রভাব ফেলছে যে অনেক বিশ্লেষক এটিকে সামরিক ইতিহাসের অন্যতম গেম চেঞ্জার হিসেবে দেখছেন। এবং আপনারা যদি এই অর্থনৈতিক যুদ্ধ কৌশল নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন।